300 অফিসার তারা এই এই আন্দোলনে যোগদান করতে চাচ্ছে এবং যে কোনো সময় তারা নেমে আসবে। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জানেন যে তার পতন এখন সময়ের ব্যাপার, তিনি পতনের ইঙ্গিত দিচ্ছেন প্রকাশ্যই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমান দেশের চলমান পরিস্থিতি খুবই ভয়াবহ চলছে। দর্শক, শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন কঠিনভাবে। আর একটি সূত্র পাওয়া গেল 300 সাবেক সেনা সদস্য তারা নাকি এই আন্দোলনে যোগ দিবেন। দর্শক, অবশেষে তাহলে কি হতে যাচ্ছে দেশে, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবে এবং অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, চলুন আমরা আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে এবং 300 যে সেনা সদস্য যোগ দিবে সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জানেন যে তার পতন এখন সময়ের ব্যাপার, তিনি পতনের ইঙ্গিত দিচ্ছেন প্রকাশ্যই। আমি জানি, আমি বুঝি যে কারণে কিভাবে আমাকে ক্ষমতা থেকে সরাবে, আর তাদের কিছু কেনা গোলাম আছে, পদলেহনকারী আছে, তাদেরকে বসিয়ে এই জায়গাটাকে নিয়ে খেলবে, এটাই হচ্ছে প্রচেষ্টা। সেটা আমার ভালোভাবে আমি বুঝতে পারি। আমরা রাজনীতির বিশ্লেষণ যখন করতে যাই তখন অনেক কিছু অনুমান করি এবং অনেক তথ্যের জন্য উন্মুখ হয়ে থাকি কোথায় কি হচ্ছে, কিন্তু খোদ রাষ্ট্রের যিনি প্রধান তিনি যখন তথ্যটা সবার মাঝখানে ছড়িয়ে দেন তখন বুঝিয়ে নিতে হয় যে তিনি এটি ভেবে চিন্তে দিচ্ছেন এবং জেনে বুঝিয়ে দিচ্ছেন, এবং আমাদের কাছে যে তার পতন যে অবসম্ভাবী বলে তিনি নিজে ভাবছেন সে বিষয়টি যে আর একদমই অপরিষ্কার নয় সেটি তিনি একদম প্রকাশ্যে বলে দিচ্ছেন। 15 আগস্ট শোক দিবসের আলোচনায় তিনি প্রকাশ্যে বলেছেন যে তাকে ক্ষমতা থেকে সরানোটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। এই কথা বলার পরে তিনি একটা পর্যায়ে বলেছেন যে ভারত মহাসাগরকে ব্যবহার করে অন্যান্য দেশের উপর আক্রমণ চালাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সে কারণেই তাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমাদের গণতন্ত্রের নাম নিয়ে, নির্বাচনের নাম নিয়ে, নানা নাম নিয়ে এই দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে এই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এই জায়গাটাকে ব্যবহার করা, আর এটাকে ব্যবহার করে বিভিন্ন দেশের আক্রমণ করা এবং এই জায়গা দেশগুলিকে ধ্বংস করা, এটাই হচ্ছে কারো কারো উদ্দেশ্য। শেখ হাসিনা যখন এই বক্তব্য দিচ্ছেন তার একদিন আগে 14 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকীর সাথে বৈঠক করেছেন রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার ফোমিন। রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার ফোমিন এই যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকের সাথে, তারেক সিদ্দিকী কে এবং ফোমিনকে সেটি আমি একটু পরে বলছি। তার আগে বলছি এই যে তিনি বৈঠক করেছেন এ বিষয়ে তন্ন করেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমরা সংবাদ দেখিনি। বাংলাদেশের সাথে আর্মি 23 অর্থাৎ আর্মি 23 বলতে তারা বোঝাচ্ছে যে রাশিয়ার যে সেনাবাহিনী এবং অন্যান্য তাদের যে কার্যক্রম সেটার ধারাবাহিক অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকের সাথে। আপনারা যারা তারেক সিদ্দিক সম্পর্কে জানেন না তাদের জানিয়ে দেয়, তারেক সিদ্দিক হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার স্বামীর ছোট ভাই। বাংলাদেশে আয়নাঘর, ডিজিএফআই, গুম, রাজনৈতিক হত্যাকাণ্ড যত সংঘটিত হয় তার পেছন থেকে যে মানুষটি সবার আগে সবকিছু জানেন, কলকাঠি নাড়েন, অভিযোগ আছে তারেক সিদ্দিকী হচ্ছে সেই প্রধান ব্যক্তি। এমনকি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সামরিক বাহিনী সবকিছুকে পঙ্গু করা এবং কঠোর নজরদারির মধ্যে রাখার জন্য যে মানুষটি কাজ করেন সবসময় তিনি হচ্ছেন তারেক সিদ্দিকী। কি বিষয়ে বৈঠক বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় তন্ন করেও আপনি খুঁজে পাবেন না বিষয়টা। আমরা যখন কোনো গণতান্ত্রিক বিশ্বের কার্যক্রম দেখি সেখানে এই ধরনের মিনিস্টাররা যখন বাংলাদেশে যায় চারিদিকে কিন্তু চাউর হয়ে যায় যে কি জন্য আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপমন্ত্রী, এবং তারাও যেমন আনুষ্ঠানিকভাবে এটার বৈঠক করে ব্রিফিং করেন, বাংলাদেশ সরকারের তরফ থেকেও ব্রিফিং করেন। কারণ হলো এটি একটি গণতান্ত্রিক চর্চা, এটি একটি জবাবদিহিতা। আর যখন আমরা অথরিটেরিয়ান অর্থাৎ একনায়কতান্ত্রিক অর্থাৎ পুতিন শাসন ব্যবস্থার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার যে চর্চা সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে না, কোনো রকম কোনো প্রশ্ন উত্তর থাকে না। এই যে ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার ফোমিন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকীর সাথে বৈঠক করেছেন, কোন উদ্দেশ্যে বৈঠক করেছেন, কেন বৈঠক করেছেন এই বিষয়ে কি কোনো তথ্য আপনারা পেয়েছেন? পান নাই বলে অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। আলেকজান্ডার ফোমিন কি এখানে এসেছিলেন বাংলাদেশের যে চলমান যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সরকারের যে টানাপোড়েন সেই টানাপোড়েনে এখানে আরেকটি পক্ষ হয়ে কাজ করার জন্য এসেছেন কিনা? বাংলাদেশে সামরিক বাহিনী কিংবা অন্যান্য যন্ত্রাংশের উপর বাংলাদেশ সরকার ভরসা রাখতে পারছে না, এই কারণে এখানে তারা রাশিয়ান সামরিক বাহিনীকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাচ্ছে কিনা? অথবা
রাশিয়া থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য আবার কোনো মোটা অঙ্কের বিলিয়নস অফ ডলার খরচ করে কোনো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করার নতুন চুক্তি করছে কিনা নির্বাচনের আগে? অনেকগুলো প্রশ্ন, তাই না? এই প্রশ্নের কোনো উত্তর নেই এখনো পর্যন্ত, কিন্তু প্রশ্নগুলো যেহেতু মানুষের মনে আছে, আমি প্রশ্নগুলো জানিয়ে রাখছি এবং এগুলোর উত্তর দাবি করছি যে কেন রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রায় 300 অফিসার তারা এই আন্দোলনে যোগদান করতে চাচ্ছে এবং যে কোনো সময় তারা নেমে আসবে। আপনি বেশ কিছু ওয়ার্ড ইউজ করছেন, বারবার বলছেন যে স্প্লিটেড হয়ে গেছে। এটি স্প্লিটেড হয়নি, এটি স্প্রেড হয়ে গেছে, দাবানলের মতো ছড়িয়ে গেছে। এটিকে আমরা বলতে পারি দাবানলের মতো ছড়িয়ে যাওয়া। সুতরাং গণ আন্দোলনের বিভিন্ন পর্যায়ে থাকে। গণ আন্দোলনের কিছু পর্যায়ে একটি কজকে নিয়ে গণ আন্দোলন যখন সকল গণমানুষের কাছে চলে যায়, সেটিকেই তখন গণ আন্দোলনের রূপ নেয়, অথবা এটাকে আমরা বলতে পারি যে বিপ্লব অথবা রেভলিউশন বা হোয়াটএভার ইউ সে। আমি যে বিষয়টিকে মূল্যায়ন করব এই মুহূর্তে সেটি হলো যে ইসমাইল সম্রাট সঠিক বলেছে যে এই মুহূর্তে সারা বাংলায় এটি ছড়িয়ে গেছে, সারা বাংলার সাথে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আমি আপনাকে যে প্রবাসের অ্যাকাউন্টগুলো দিব, ধারাবাহিকভাবে বাংলাদেশের যে কিছু আমি চিত্র দেখছিলাম। সকালেও আমি এপিসোডে ছিলাম, একটি বিশেষ এপিসোডে ছিলাম টেবিল টকে, সেখানে আমি কথা বলেছি। আমার বক্তব্য ছিল বেশ কিছু বিষয় নিয়ে, যেমন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা কি করছে। একজন সেনা অফিসার লেফটেন্যান্ট ইফতেখার মাঠে দাঁড়িয়েছে ছাত্রদের সাথে, কিন্তু বাকি 4000 অফিসার তারা কি করছে? যেখানে 1 ডজন সেনা প্রধান আছে, 100-রও বেশি জেনারেল আছে, অর্থাৎ আমি রিটায়ার্ডদের কথা বলছি, যেখানে 300-রও বেশি ব্রিগেডিয়ার জেনারেল আছে, যেখানে এই 4000 আর্মি, নেভি, এয়ারফোর্সের যে রাওয়াতে, রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটাকে ইংরেজিতে রাওয়া বলা হয়। সো এই রাওয়ার যারা, তারা কি করছে? তারা আজকে বিকাল 4টা থেকে তারা মিরপুরে সমবেত হয়েছিল। বিভিন্ন স্থানে তারা গিয়েছে, বিভিন্ন মিছিলে গিয়েছে, এবং এই মিছিলগুলো আমি দেখতে পাচ্ছিলাম বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে নেটিজেনদের মাধ্যমে, উত্তরায়, মিরপুরে, ঢাকার বিভিন্ন স্থানে, সারা বাংলায়, রাজশাহীতে এবং সারা পৃথিবীতে। সুতরাং এটিকে গ্লোবাল পার্সপেক্টিভে যদি বলি, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, হোয়াইট হাউস, কিংবা স্পেন, কিংবা জার্মানি, কিংবা ইটালি, কিংবা আপনার নিজে পর্তুগাল, সবখানেই ছড়িয়ে গেছে। বাংলা ভাষাভাষীরা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং সারা পৃথিবীর মানুষ সেটি জানতে পারছে বিভিন্ন মাধ্যমে। হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো, বিশেষ করে হিউম্যান রাইটস হেডকোয়ার্টার জেনেভা থেকে বিবৃতি দিয়েছে। আপনার জাতিসংঘ বাহিনী থেকে, জাতিসংঘের যে হেডকোয়ার্টার, জাতিসংঘের হেডকোয়ার্টার থেকে বিবৃতি দিয়েছে এবং এর পার্সপেক্টিভ গুলো নিয়ে কথা বলেছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কথা বলেছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস নিয়ে কথা বলেছে। সবচেয়ে সংবেদনশীল স্থানে যাওয়ার আগে এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে আমি নিয়ে যেতে চাই এখন থেকে 55 বছর আগে। 1965-এ আমেরিকায় সিটিজেন মুভমেন্টের যে লিডার ছিলেন, উনি বেসিক্যালি মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি 10 লক্ষ লোকের সামনে বলেছিলেন, মিলিয়ন্স অফ লোকের সামনে বলেছিলেন, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু দি জাস্টিস এভরিহোয়ার। অর্থাৎ আপনার অবিচার যদি একটি স্থানে সংগঠিত হয়, তাহলে সেটি সারা পৃথিবীর সর্বত্র বিচারের প্রতি হুমকি। আবার বলছি, and he said I have a dream, তাকে তারপরে হত্যা করা হয়। সেই সিটিজেন মুভমেন্টের অসাধারণ একজন কালো নেতা, তারই প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি এই সম্রাটদের মুখে। সম্রাট আমার সন্তানের মতো, সন্তানের চেয়েও বয়সে ছোট, কিন্তু আজকে তিনি বলছিলেন যে আজকে এটি বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা বলুন। অর্থাৎ এটি তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করতে, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।